আমি কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারবো না মা। এত খারাপ দিন চলে আসেনি আমার। ডাইনিং টেবিলের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বেশ উচ্চস্বরে কথাটা বলল ইলহাম আফসার তুর্য। দৃষ্টিতে তার রাগের আভা ফুটে উঠেছে। সকালে ব্রেকফাস্ট করতে এসে মায়ের থেকে এমন প্রস্তাব হয়তো সে আশা করেনি। তুর্যর সঙ্গে সমান তালে রেগে গেলেন তার বাবা এরশাদ আফসার। তিনি খাওয়া ছেড়ে উঠে গিয়ে ইলমা আফসারের উদ্দেশ্যে কড়া গলায় বলেন, আক্কেল জ্ঞান কি পুরোটাই হারিয়ে গেছে তোমার? শেষ পর্যন্ত কিনা একটা অবিবাহিত মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চাইছো? ও বিবাহিতা ছিল, ডিভোর্স হয়ে গেছে। আর আমি তো জোর করিনি। মেয়েটা আমার পরিচিত, অনেক লক্ষ্মী একটা মেয়ে, তাই বলেছিলাম। কেন বলবে মা? কোনো মা একটা ডিভোর্সি মেয়েকে ছেলের বউ করতে চায় বলতে পারো? ইলমা খানিকটা নিচু গলায় বললেন। কথাটা বলে টেবিলের উপর জোরে হাত রাখলো তুর্য। ইলমা ভয় পেয়ে ছেলের পাশে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হো বাবা, আমি সত্যি ওভাবে বলতে চাইনি। মায়ের হাতটা ছাড়িয়ে নিল তুর্য। তার কপালে এখনো রাগের ভাঁজ বিদ্যমান। বড় বড় নিঃশ্বাস ছেড়ে মায়ের সামনে আঙ্গুল উঁচিয়ে বলে, লিসেন মা, ইলহাম আফসার তুর্যের বউকে রূপে গুণে সব দিক থেকে উপরে থাকতে হবে। কোনো সাধারণ মেয়েকে আমি বিয়ে করব এই চিন্তা করো না। আর তোমার না আমার জন্য মেয়ে দেখারই দরকার নেই, সেটাই ভালো হয়। চেয়ার একটা লাথি দিয়ে হনহন করে উপরে নিজের ঘরে চলে যায় তুর্য। ইলমা তাকে আটকাতে চাইলেও এরশাদ তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, এখন আটকাচ্ছ কেন? সকাল সকাল দিলে তো মাথাটা গরম করে। তোমার জন্য ছেলেটা না খেয়েই চলে গেল। সত্যি প্রতিটা বিষয়ে ঝামেলা না করলে তোমার পেটে ভাত হজম হয় না। এরশাদও চলে গেলেন নিজের ঘরে। আর ইলমা সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। সে এত কিছু ভেবে কথাটা বলেনি। নিজের বান্ধবীর মেয়ের কথাই তো বলতে চেয়েছিল। তাদের পারিবারিক অবস্থা ভালো না হলেও মেয়েটা যে অনেক নম্র ভদ্র তা ইলমা আগে থেকেই জানে। মেয়েটাকে তার বেশ পছন্দ। একটা ভুল সিদ্ধান্তের জন্য তার জীবনে দুঃখের পাহাড় নেমে এসেছে। তবে এতে তো মেয়েটার কোনো দোষ নেই। দীর্ঘশ্বাস ছাড়ে ইলমা। বুঝতে পারে তারই ভুল হয়েছে। ছেলের রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে তার। তাও যে কেন বলতে গেল কথাটা। প্লেটের দিকে তাকিয়ে দেখল তুর্য তেমন কিছুই খায়নি। রান্নাঘরে গিয়ে তুর্যের জন্য নতুন করে স্যান্ডউইচ বানালেন ইলমা। সঙ্গে এক গ্লাস জুস নিয়ে পা বাড়ালেন তুর্যের ঘরের দিকে। ছেলেকে তো আর না খেয়ে থাকতে দিতে পারে না। সদ্য গোসল করে হলুদ রঙের সালোয়ার কামিজ পরে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো মৌরিন। বিছানায় তার মা মারুফা বসেছিলেন, চোখে মুখে তার চিন্তার ছাপ। মৌরিনকে বের হতে দেখে উঠে দাঁড়ালেন তিনি। বাড়িওয়ালা এসে আর 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে বলে গেছে। সাদা রঙের তোয়ালেটা চেয়ারের ওপর রেখে মৌরিন ভুরু কুঞ্চিত করে বলে, মানে 1 মাসে অ্যাডভান্স তো দেয়া হয়েছে, উনি তো তাই বলেছিলেন। এখন এসে বলে গেল আরো 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে। এটাই নাকি নিয়ম? এমন নতুন নতুন নিয়ম বানালে তো চলবে না, তাই না? মারুফা হতাশ হয়ে বলে, কি করবি তাহলে? ছেড়ে দিবি বাড়িটা? মৌরিন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াতে নিয়ে বলে, কি করে ছাড়ি বলো তো? সবে 1 সপ্তাহ হলো উঠলাম। একে তো 1 মাসের অ্যাডভান্স করা, তার উপর এই সময়ে নতুন বাসা কোথায় পাবো? আমি একবার কথা বলবো বাড়িওয়ালার সাথে, তারপর বেশি কথা বাড়ালে তো দিতেই হবে টাকাটা। চুপ করে রইলেন মারুফা। মৌরিনের পিছনে এসে ক্ষীণ বলে, কোনো টিউশন জোগাড় করতে পারলি? মৌরিন চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে বলে, কি করে পাবো? এই শহরে তো আমায় তেমন কেউ চেনে না মা। না জেনে একটা মেয়েকে কেনই বা পড়াতে নেবে? তবু আমি বলে রেখেছি কয়েকজনকে, দেখি ম্যানেজ করতে পারি কিনা। নিজের সাদা শাড়ির আঁচলে চোখ মুছলেন মারুফা। মেয়ের দিকে তাকিয়ে বলেন, তোর বাবার জন্য তোকে আজ কত কষ্টই না করতে হচ্ছে। বিরক্ত হয় মৌরিন। মারুফা দু কাঁধে হাত রেখে বলে, প্লিজ মা, আমার ভালো লাগে না এসব কথা শুনতে। যা আছে খেতে দাও এখন। ভার্সিটি এক ফ্রেন্ডের বড় ভাই আছে, খুব ভালো মানুষ, দেখা করতে বললো আমায়। গিয়ে দেখি কোনো কাজ জোগাড় করে দিতে পারি কিনা। মারুফা আবারও নিজের চোখ মুছে বলেন, কালকের ডিম আলু তরকারি আছে, খেয়ে নিবি আয়।
তুমি খেয়েছো তো? নজর নামিয়ে রাখলেন মারুফা। মরিন যা বোঝার বুঝে গিয়ে বলল, বুঝেছি, চলো একসাথে খাবো। 2 রুমের বাসা। বাড়িটা বেশ পুরনো। বড় খাট পাতানো ঘর থেকে বেরিয়ে সামনের ঘরের ছোট খাটে বসলেন মারুফা। মরিন রান্নাঘরে গিয়ে 2টো প্লেটে খাবার নিতে লাগলো। মারুফা তাকিয়ে রইলেন মেয়ের দিকে। এত মনে জোর মেয়েটা কার থেকে পেল তা বুঝে উঠতে পারেন না তিনি। তুর্যের ঘরের সামনে এসে দাঁড়ালেন ইলমা। দরজাটা আটকানো। 2 হাতে ধরে রাখা ট্রেটা এক হাতে নিয়ে দরজায় নক করলেন ইলমা। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর দরজা খুলল তুর্য। তবে দরজা খুলেই বিছানায় গিয়ে বসে পড়ল সে। বোঝাই যাচ্ছে মায়ের উপর রেগে আছে। ইলমা ভিতরে প্রবেশ করে খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলেন। এরপর তুর্য পাশে বসে বললেন, খাবারের উপর রাগ দেখাতে নেই বাবা, খেয়ে নে। খাবো না আমি, নিয়ে যাও ওটা। মায়ের উপর রাগ করে থাকে না তুর্য, আমি কি কখনো তোর খারাপ চাইতে পারি বল? তুর্য বিরক্তির সঙ্গে চোখ বন্ধ করে পড়ল। এখন তোমার ইমোশনাল কথার ঝুলি খুলে বসবে না প্লিজ। কিন্তু খাবারটা তো খেয়ে নে। আচ্ছা বেশ, তুই বল তোর কেমন মেয়ে চাই, আমি তেমন মেয়ের সঙ্গেই তোর বিয়ে দিয়ে দেবো। তুর্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তার কোনো দরকার নেই। তুমি আর আমার জন্য মেয়ে দেখার কথা মাথাতেই এনো না। মনে মনে কষ্ট পেল তা প্রকাশ করলেন না ইলমা। উঠে দাঁড়িয়ে সামান্য হেসে বলল, বেশ, তুই যাকে পছন্দ করবি তার সঙ্গেই বিয়ে হবে তোর। আর রাগ করিস না বাবা, খাবারটা খেয়ে নে। তুর্য বুকে হাত গুজে বলে। তুমি যাও, খেয়ে নিব আমি। প্রত্যুত্তরে কোনো কথা বলল না ইলমা। হালকা মাথা নাড়িয়ে চলে গেলেন ঘর থেকে। ইলমা চলে যাওয়ার পর দরজা আটকে ট্রে থেকে একটা স্যান্ডউইচ হাতে নিয়ে বিছানায় বসে পড়ল তুর্য। বাবা মায়ের একমাত্র ছেলে সে। ছোটবেলা থেকে ভীষণ আদরে বড় হয়েছে। মায়ের থেকেও বাবা তাকে বেশি মাথায় তুলে রেখেছে। যখন যা চেয়েছে তাই এনে দিয়েছে। পড়াশোনায় বরাবরই ভালো ছিল তুর্য। চাইলেই কোনো বড় চাকরি কিংবা বিজনেস করতে পারত। তবে তার ইচ্ছে ছিল মিডিয়ার জগতে আসার। অভিনয়ের প্রতি আগ্রহ তার ছোটবেলা থেকেই। অনেক জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছিল তুর্য। নিজের ইচ্ছা পূরণ করতেও খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। অল্প কিছু নাটকের কাজের মাধ্যমে ব্যাপক দর্শক জনপ্রিয়তা লাভ করে সে। খুব অল্প সময়ের মধ্যেই মানুষ তাকে পছন্দ করেছে, তার অভিনয়ের প্রশংসা করেছে। আর এই সাফল্য তুর্যকে আরও বেশি অহংকারী করে তোলে। তার একটাই লক্ষ্য, সবার উপরে থাকতে হবে। হাতে থাকা স্যান্ডউইচে কামড় দিয়ে তুর্য মনে মনে বলে, আমার পছন্দের মেয়ে তুমি খুঁজতে পারবে না মা। তাকে হতে হবে সবার চেয়ে সুন্দর, আমার পাশে যেমনটা মানায়। সবাই যেন হিংসে করে তাকে দেখে। আই জাস্ট ওয়ান্ট মোর অ্যান্ড মোর পপুলারিটি। রিকশা থেকে নেমে আশেপাশে তাকালো মরিন। পরনে তার হলুদ রঙের সালোয়ার কামিজ, লম্বা চুলের বিনুনিটা একপাশে এনে রাখা। সাজের মধ্যে কেবল কপালে একটা ছোট্ট কালো টিপ। এটা তার জন্য ম্যান্ডেটরি। বান্ধবী রিমির ভাই রাতুলের বলা ঠিকানাতে এসেছে সে। রাতুলের সঙ্গে এর আগে কখনো দেখা হয়নি তার। রাস্তার ওপারে সোজাসুজি চায়ের দোকানে বসে থাকা একজন লোককে দেখে অনেকটা রাতুলের মতোই মনে হলো। তাই দেখে শুনে রাস্তা পার হয়ে চায়ের দোকানের সামনে এলো মরিন। সেই লোকটির সামনে এসে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, আপনি রাতুল ভাইয়া না? এক নজরে মরিনকে সম্পূর্ণ পরখ করে নিল লোকটা। তারপর সামান্য হেসে উঠে দাঁড়িয়ে বলল, মৌরিন রাইট। স্মিত হেসে মাথা নাড়ল মরিন। রাতুল আশেপাশে তাকিয়ে একটা চেয়ার মরিনের দিকে এগিয়ে দিয়ে বলল, রিমিক তোমার কথা বলেছে আমাকে। বসো, কি খাবে বলো? মরিন রাতুলের বাড়িয়ে দাও চেয়ারে বসে বলে, ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমি কিছু খাবো না। তা বললে কি চলে? আচ্ছা চা খাও। আচ্ছা চা খাও অন্তত। মামা একটা চা। মরিনকে রাতুল থামিয়ে দিয়ে বলে, আমি চা খাই না ভাইয়া, আপনি ব্যস্ত হবেন না, আসলে যেই কারণে আসা। রিমি আমায় বলেছে সবটা, শুনে সত্যি খারাপ লাগলো। কি আর করা যাবে বলুন, যা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। আর আমি একটা কথাই ভীষণভাবে বিশ্বাস করি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। হয়তো আমার সঙ্গে এর চেয়েও খারাপ কিছু হতে পারতো। রাতুল চায়ের দোকানের পাশে থাকা বেঞ্চিতে বসে বলে, বাহ, বেশ পজিটিভ চিন্তা ভাবনা তোমার, ভালো লাগলো শুনে। ভাইয়া নিশ্চয়ই জানেন আমরা
আমি আর আমার মা এই শহরে নতুন, তেমন একটা পরিচিত লোকজন নেই। আর এই মুহূর্তে আমার একটা কাজের খুব দরকার ছিল। হ্যাঁ, তো কি ধরনের কাজ করতে চাইছো তুমি? এমনিতে আমি কোনো কাজই ছোট করে দেখি না, তবে 2-3টে টিউশন জোগাড় করতে পারলে ভালো হতো। এর আগেও স্টুডেন্ট পড়িয়েছি অনেক, খুব একটা খারাপ পড়াই না। রাতুল দু আঙ্গুল কপালে স্লাইড করে বলে, আসলে ব্যাপারটা কি বলতো, আমিও কাজের সূত্রে এখানে থাকি, খুব একটা আত্মীয় স্বজন আমার নেই এখানে, তবে আমি আমার বন্ধুদের বলে রাখবো। সৌজন্যমূলক হাসি মরিন নিজের ব্যাগটা একপাশে ঝুলিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। ওয়েট, তুমি কিছু মনে না করলে আমি আরেকটা অফার দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি বলুন। তুমি জানো হয়তো আমার কাজটা মিডিয়া সেন্টারে, মানে ক্যামেরার পিছনে থাকার পরেও কো ডিরেক্টর হিসেবে বা অন্য কিছু। তুমি চাইলেও আমি সেখানে তোমার একটা কাজ ম্যানেজ করে দিতে পারি। কিন্তু আমার তো অভিনয়ের বিষয়ে কোনো জ্ঞান নেই, আর তেমন কিছু কখনো করতেও চাইনি। অ্যাক্টিং নয়, তবে শুটিং স্পট এর আরও অনেক যাবতীয় কাজ থাকে। যদি টিউশন পেয়ে যাও তো পাশাপাশি তুমি এই কাজটা করতে পারো, বাট চয়েস ইজ ইওর। মরিন কয়েক সেকেন্ড চিন্তা করে বলে, আমি একটু ভেবে দেখি ভাইয়া, আপনাকে আমি কল করে জানাবো। ফোন নম্বর তো আছেই। হ্যাঁ অবশ্যই, আর আমি তো তোমার ভাইয়ের মতোই, তোমার কোনো হেল্প করতে পারলে আমারও ভালো লাগবে। জি ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। মরিন মুচকি হেসে মাথা নাড়ি বিদায় নেয়। আরও অনেক কাজ, ভার্সিটি থেকে ট্রান্সফার নেওয়ার জন্য বেগ পোয়াতে হয়েছে অনেক। মানুষ ঠিকই বলে, মাথার উপর বাবা নামক সাতটা থাকাকালীন সময় মানুষ বাস্তবতা বুঝতে পারে না। যখন তারা চলে যায় ঠিক তখনই যেন দুনিয়াটা নতুন করে চেনে যায়। শুধু সমাজ নয়, আত্মীয় স্বজনদের আসল রূপটাও তখন দেখা যায়। এত বড় রাজধানীতে একটা কাজের জন্য মানুষের এত কাঠখড় পোড়াতে হয়। যদিও মরিন কখনই অলস ছিল না, সে যথেষ্ট পরিশ্রমী মেয়ে। তবে হুট করে বাস্তব সমাজের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। নিজের এই 21 বছরের জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে তার, অনেক প্রকার মানুষ দেখেছে। তবে এখন মনে হচ্ছে এতদিন সব কিছু দেখেছি অন্যের চোখে, এখন দেখছি নিজ চোখে। রেস্টুরেন্টে সোফায় পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রল করছে তুর্য। চোখে তার হাই কোয়ালিটি সানগ্লাস আর পরনে কালো রঙের শার্ট। ফর্সা মানুষকে কালো রঙে এমনিতেই মানায়, তবে তুর্যকে একটু বেশি মানায়। তুর্য একা বসে নেই, তার পাশে আছে দিয়া, নির্ঝর এবং তন্নি। তন্নি তুর্যর আগে ইন্ডাস্ট্রিতে এসেছে, নির্ঝর এসেছে তুর্যর পরে। আর দিয়া সবই কিছুদিন হলো এসেছে, তবে সে অনেক আগে থেকেই মডেলিংয়ের সঙ্গে জড়িত। তুর্যর এবং তন্নির পর দিয়াই খুব অল্প সময়ে পপুলারিটি পেয়েছে। বলতে গেলে তার রূপের জন্য আগে থেকেই তার অনেক ফলোয়ার্স ছিল, এখন তা আরও বেড়েছে। অনেকদিন একসাথে বসা হয় না বলে আজ প্ল্যান করে চারজন একসঙ্গে কফি খেতে এসেছে। রেস্টুরেন্টটা একটু গ্রাম্য সাইডে, নদীর পাড়ে হয়, একটু শান্তিতে আছে তারা। সবসময় ক্যামেরার সামনে থেকে তারা নিজেরও বিরক্ত, তাই একটু এসবের বাইরে গিয়ে সময় কাটানো প্রয়োজন। তবে আজকের এই গেট টুগেদারের পিছনে আরেকটা কারণ আছে, যেটা তুর্য ব্যতীত বাকি তিনজনই জানে। দিয়া যে মডেলিং থেকে নাটকে এসেছে, এর একটি বড় কারণ হলো তুর্য। আগে থেকে সে তুর্যকে পছন্দ করত, তাই এই সেক্টরে এসেছে। ভেবেছিল একসঙ্গে কাজ করার সুযোগ পেলে ধীরে ধীরে তুর্যর মনও জায়গা করে নিতে পারবে। 6 মাস হলো নাটকে কাজ করছি দিয়া, তার মধ্যে একটা ছিল তুর্যর সঙ্গে। তুর্যর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি করতে পারলো, প্রেমের সম্পর্কটা এখনও তৈরি হয়নি। আর আজ সেটাই করতে চাইছে দিয়া। নির্ঝর আর তনি আগে থেকেই জানে দিয়া আজ তুর্যকে প্রপোজ করবে। সবাই ভেবেই নিয়েছে তুর্য তা অ্যাকসেপ্ট করে নেবে, কারণ তুর্য ঠিক যেমন মেয়ে পছন্দ তার সবটাই দেয়ার মধ্যে আছে। রূপে গুণে সব দিক থেকে সে তুর্যর উপযুক্ত। অতঃপর দিয়া তার পরিকল্পিত কাজটি করলো। টেবিলে রাখা গোলাপটা তুলে নিয়ে তুর্যের সামনে এসে দাঁড়ালো। তুর্য এবার ফোন থেকে চোখ সরিয়ে তাকালো দিয়ার দিকে। তার মুখে যেন হাসি লেগেই আছে, সঙ্গে লজ্জাও। কালো রঙের লং গাউন পরেছে সে। তুর্য ভুরু নাচিয়ে কি সূচক প্রশ্ন করতে দিয়া হাঁটু গিয়ে তার সামনে বসে পড়ে। তিনি পাশ থেকে তালি দিচ্ছে আর নিচর শীষ বাজাচ্ছে। দিয়া তুর্যর দিকে তাকিয়ে হাসি মুখে বলে ওঠে,
I love you, Turjo. Will you be my boyfriend? স্বল্প পরিচিত আরও দুজনের সঙ্গে দেখা করে দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসে মরিন। বাইরে থেকে রং করা নেই বাড়িটা, দেখে বোঝা যায় অনেক বছরের পুরনো বাড়ি, তাই জন্যই ভাড়া তুলনামূলক কিছুটা কম, তবুও খুব একটা কম নয়। মরিনরা ভাড়া নিয়েছে 3 তলার একটা ফ্ল্যাট। দোতলায় পৌঁছাতেই মরিনের নজর যায় বাড়িওয়ালার বাসার গেটের দিকে। বাড়িওয়ালার বাসা চেনা যায় তার দরজা দেখে। এত পুরনো বিল্ডিং, এও তাদের বাসার দরজা রাজকীয়। পুরো দোতলাটাই সুন্দর দেওয়ালে বিভিন্ন চিত্রের ওয়ালমেট। এগিয়ে এসে কলিং বেলে চাপ দেয় মরিন, যদিও এ সময় বাড়িওয়ালা বাসায় আছেন কিনা জানা নেই। খানিক বাদে দরজা খুলল বছর 25-এর একটি ছেলে, বোধহয় বাড়িওয়ালা ছেলে, যদিও এনাকে আগে দেখেনি মরিন। কাকে চাই? মরিন সালাম দিয়ে বলে। আঙ্কেল আছে? ছেলেটা একবার মরিনকে ভালোভাবে দেখে বলে, আব্বু নামাজে গেছে, কি দরকার আমায় বলো। মরিন কিছুক্ষণ ভেবে বলল, না থাক, আমি বরং পরে এসে আঙ্কেলের সাথে কথা বলে যাব। মরিন চলে যেতে নিলে ছেলেটা তাকে আবারও ডেকে বলে, আব্বু কিছুক্ষণের মধ্যে চলে আসবে, চাইলে ভিতরে এসে বসতে পারো। বললাম তো পরে এসে কথা বলে যাব। বিকেলের দিকে তো আঙ্কেল বাড়িতেই থাকেন বোধহয়, তখন আসবো। ভাই, এনি চান্স তোমরা কি তিলতলার বাম পাশের ফ্ল্যাটে উঠেছো? জি, আসছি আমি। আর কথা বাড়াতে চাইল না মরিন। অপরিচিত লোকের সাথে খুব বেশি কথা বলা তার পছন্দ নয়। তাছাড়াও এই লোকটাকে তেমন সুবিধার মনে হচ্ছে না, তাই দ্রুত পা ফেলে বাসায় চলে এলো মরিন। তুর্য সরু চোখে তাকিয়ে আছে দিয়ার দিকে। পাশে বসে থাকা তিনি আর নির্ঝর এর দিকেও একবার তাকিয়ে বুঝতে পারে তারও এই প্ল্যানের অন্তর্ভুক্ত। তুর্য এবার কিছুটা সন্দেহ নিয়ে বলে, আর ইউ সিরিয়াস? Yeah, obviously I'm serious. I really love you, Turjo, and I think you also like me. তুর্য কিছুক্ষণ কপাল কুচিয়ে তাকিয়ে রইল দিয়ার দিকে। সৌন্দর্যের দিক থেকে দিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন তোলার উপায় নেই। বেশ ভালো ফ্যামিলি থেকেও বিলং করে, আধুনিক সমাজের সঙ্গে একদমই মানানসই। তুর্যর সাথেও বেশ মানাবে তাকে। তবে তুর্যর কাছে যেন বিষয়টা ভালো লাগলো না। এছাড়াও সে সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করে, তাই ঠাই উঠে দাঁড়িয়ে সরাসরি বলে দিল, সরি দিয়া, আই ডোন্ট ওয়ান্ট টু গো অন এ রিলেশনশিপ উইথ ইউ। দিয়া তিনি নির্ঝর তিনজনের যেন তুর্যর কথা শুনে আকাশ থেকে পড়ল। নির্ঝর কেবল হাঁ করে তাকিয়ে রইল তুর্যর দিকে, তবে তুর্যর মাঝে তেমন কোনো ভাবান্তর নেই। দিয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, তার চোখ টলমল করছে, যেন এক্ষুনি অশ্রু গড়িয়ে পড়বে। তুর্যর সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, কেন Turjo? I'm not beautiful. তুর্য মুখে কিছুটা বিরক্তির ভাব ফুটিয়ে পড়ল। ইউ আর সো মাচ বিউটিফুল দিয়া, বাট আই ডোন্ট লাইক ইউর অ্যাটিটিউড। প্লিজ এক্সকিউজ মি। টেবিলের উপরে রাখা গাড়ির চাবিটা হাতে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে তুর্য। সঙ্গে নিজের শার্টের পকেটে ঝুলিয়ে রাখা সানগ্লাসটা পরে নেয়। একটা চুইংগাম মুখে দিয়ে চিবোতে চিবোতে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করে তুর্য। তার মাঝে কোনো আহামরি ফিলিংস নেই। এই যে একটা মেয়েকে কয়েক মিনিট আগে রিজেক্ট করে আসলো, মেয়েটা নিশ্চয়ই এখন কেঁদে ভাসাচ্ছে। তবে এসবের কোনো ভাবান্তর তুর্যর মাঝে লক্ষ্য করা যাচ্ছে না। দেখে তুর্যের অপছন্দ, ব্যাপারটা ঠিক তেমন নয়। পছন্দ না হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে দিয়াকে তুর্য যতদিন ধরে দেখেছে তাকে বেশ গায়ে পড়া মনে হয়েছে। যদিও সে যথেষ্ট স্মার্ট, তবুও এমন গায়ে পড়া মেয়ে তুর্যর খুব একটা ভালো লাগে না। তাই তাকে রিজেক্ট করার জন্য দুবার ভাবতে হয়নি তুর্যকে। কিছুক্ষণ বাদে তুর্যর ফোনটা বাজতে শুরু করে। পাশের চিটায় রাখা ছিল ফোনটা। এক হাতে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে গাড়ি চালাতে মনোযোগ দেয় তুর্য। সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, বলুন ভাইয়া। অপর পাশ থেকে রাতুল বলে ওঠে, কালকে তো ফার্স্ট শুট, টাইমলে চলে আসবে। স্ক্রিপ্ট কি পাঠাতে হবে? দেখবে একবার? প্রয়োজন নেই, এসেই দেখে নেব। ওকে। আর তোর বিপরীতে কাস্টিং কে থাকছে? বলতে হবে না, যে থাকার থাকুক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ওকে দেন, রাখছি। কলটা কেটে দেয় রাতুল। নতুন এই নাটকের স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ করছে সে। এর আগেও তুর্যের সঙ্গে দুটো কাজ করেছে সে, তাই তুর্যের সঙ্গে তার বেশ ভালোই আলাপ রয়েছে।
রাতুল কল কাটার কয়েক মিনিট পরেই তিনি কল করে তুর্যকে। তুর্য আবারও আগের মতো ফোনের লাউড স্পিকার অন করে রাখে। বলো। তুই দিয়ার সঙ্গে এমন করলি কেন? গম্ভীর গলায় কথাটা বলে তনি। তুর্য তার খুব একটা পাত্তা না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, কি করলাম আমি? সত্যি করে বলতো, আর ইউ ইন আ রিলেশনশিপ উইথ সামওয়ান এলস? তুর্য সামান্য হেসে উত্তর দেয়, অফকোর্স নট। বিশ্বাস হচ্ছে না আমার। তুর্য লুকিয়ে কোনো কাজ করে না। তাহলে খামোখা মেয়েটাকে কাঁদালি কেন? তোর সাথে তো ভালোই মানাতো দিয়াকে। এত কষ্ট হলে নিজেই যা ওর সঙ্গে রিলেশনে। আমার মাথা খাচ্ছিস কেন? তুর্য। তনি রেগে গিয়ে বলে কথাটা। তুর্য বিরক্তিকর সুরে বলে, ইউ নো দ্যাট আমার অমন গায়ে পড়া মেয়ে পছন্দ না। শুধু শুধু কথা বাড়াচ্ছিস কেন? বাপ, তোর যেমন মেয়ে পছন্দ অমন মেয়ে তুই এ জন্মে খুঁজে পাবি না। দেখাই যাবে। কই তোরা এখন? রেস্টুরেন্টেই আছি। দিয়া তো পারে না এখানেই সেন্টেন্স হয়ে যেতে। নির্ঝর ওকে সান্ত্বনা দেওয়ার বহু চেষ্টা করছে। শেষ কথাটা তনি কিছুটা মজার ছলেই বলেছে। তুর্য নিজেও তাতে হেসে দিয়ে বলে, গুড গুড, চালিয়ে যেতে বল ওকে। বাই। তনি আর তুর্য সেম এজের, একই ব্যাচের স্টুডেন্ট। নির্ঝর এদের চেয়ে 1 বছরের জুনিয়র, আর দিয়া 4 বছরে। তাই তন্নির সাথে তুর্যর ফ্রেন্ডশিপটা একটু বেশি সুন্দর। নির্ঝর আর দিয়াও আছে এর মধ্যে, তবে দিয়াকে ওরা জুনিয়র হিসেবে স্নেহ করে। দিয়া যদিও সেসব নিয়ে বেশি ভাবে না, তুর্য তার সঙ্গে ভালো ব্যবহার করলেই সে খুশি। তবে আজ যা হলো, সেই শখ থেকে বের হতে না জানি মেয়েটার কতদিন লাগে, আদতেও বের হতে পারবে কিনা। এই রোদের মধ্যে বাহিরে থাকায় ঘেমে যাচ্ছে তাই অবস্থা। তাই বাসে এসে আরও একবার গোসল করে নিল মরিন। এরপর নামাজ পড়ে এসে খেতে বসলো। মারুফা তার জন্যই অপেক্ষা করছিল। মরিন নামাজ শেষ করে এসে বসতেই মারুফা উৎসাহিত হয়ে বললেন, একটা ভালো খবর আছে রে মো। ওই যে 4 তলা ভাবি আছে না, তাকে আমি বলে রেখেছিলাম কোনো প্রাইভেট টিচারের দরকার হলে জানাতে। আমায় এসে বলল ওনার যে ছোট্ট মেয়েটা আছে নেহা, ক্লাস 3-তে পড়ে, ওনার জন্যই নাকি টিচার খুঁজছে। আমি তোর কথা বললাম। তারপর আন্টি কি বললো? বলল তার মেয়েকে পাঠিয়ে দেবে পড়ার জন্য, বাসায় এসেই পড়ে যাবে। তোর কখন সময় হয় সেটা জানাতে বলল, আর ফ্রিটাও জানাতে বলেছে। মরিন ঈশ্বর হেসে বলল, ওইটুকু বাচ্চাকে পড়াবো, তাও আবার প্রতিবেশী, টাকা কি করে নেই বলো তো? মারুফা উদাস হয়ে মরিনের পাশে বসে বললেন, আমাদের এখন যে অবস্থা, না নিয়েও তো উপায় নেই। তা অবশ্য ঠিক বলেছো। তুমি তাহলে আন্দাজ মতো কিছু একটা বলে দিও। আর বর্তমানে তো আমি সারাদিনই ফ্রি, রেজিস্ট্রি ট্রান্সফার করাতে পারলে তারপর একটু প্রবলেম হবে। তার আগে তো কোনো কাজ নেই, সন্ধ্যার দিকে আসতে বলো ওকে। কিছুটা সময় পেরিয়ে যায়। খাওয়ার মাঝে রাতুলের কথা মনে পড়তে মরিন মারফার উদ্দেশ্যে বলে ওঠে, জানো মা, নতুন একটা কাজের খোঁজ পেয়েছি। কি কাজ? খুশি হয়ে কথাটা বলেন মারুফা। তবে মরিন সবটা খুলে বলার পর তার মুখটা একদম চুপসে যায়। কি হলো মা, তুমি আবার মন খারাপ করছো কেন? ছেলেটাকে কতটা চিনিস তুই? ওর কথা বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? বিশ্বাস করাটা দোষের নয় মা, তবে অন্ধবিশ্বাস করাটা দোষের। বিশ্বাসের দাম কয়জন দেয়? মরিন স্মিত হেসে উত্তরে বলে, তবে অবিশ্বাস করেও যে থাকা যায় না। বেঁচে থাকতে গেলে মানুষকে যে বিশ্বাস করতেই হবে। যদি কেউ সেই বিশ্বাসের দাম না দেয়, তবে সেটা ভাগ্যের লিখন। মারফা মেয়ের দিকে অবাক চোখে তাকাতে সে চোখ নামিয়ে খাওয়ায় মনোনিবেশ করে। মেয়ের এমন ব্যবহারে, এমন কথায় বড় বড় স্তম্ভিত হন মারুফা। নিজের চোখ নামিয়ে নি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তাহলে কাজটা করছিস? আর একটু ভাবি, বরং রাতে জানাবো ভাইয়াকে। খাওয়া শেষে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় মরিন। একটু বিশ্রাম নেবে এখন, সঙ্গে ভাববে নিজের ভবিষ্যৎ সম্পর্কে। তারপর আসরের নামাজ পড়ে যাবে বাড়িওয়ালার বাসায়। আশা করা যায় এবার তার সঙ্গে কথা বলতে সক্ষম হবে। দুপুরের কাঠফাটা রোদ শেষে সন্ধ্যায় এসে একটু শীতল বাতাসে অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। খাওয়া শেষে বিশ্রাম নিতে শুয়েছিল মরিন। কখন যে চোখ লেগে গেছে তার নিজেরই খেয়াল নেই। মারুফা আর তার ডাক দেয়নি। মাগরিবের আজানে ধ্বনি কানে আসতেই ঘুম ভেঙে যায় মরিনের। অবাক হয় সে, এতক্ষণ ঘুমালো।
আসরের নামাজটাও পড়া হলো না, বাড়িওয়ালার বাসেও যাওয়া হলো না। তবুও একটু ঘুমিয়েই বরং ভালোই হয়েছে, শরীরটা হালকা লাগছে এখন। দ্রুত বিছানা থেকে নেমে অজু করে নামাজটা পড়ে নিল মরিন। চুল আস্তে নিয়ে ঘরের জানালার পাশে এসে দাঁড়ায় সে। বাতাসের বেগে পর্দাগুলো কয়েক হাত দূরে পর্যন্ত উড়ে চলে যাচ্ছে। বাতাস থামলে তারা আবারও পূর্বের জায়গায় ফিরে আসছে। চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য সেই শীতল বাতাস উপভোগ করল মরিন। জীবনটাকে তার এই বাতাসের সঙ্গেও তুলনা করতে ইচ্ছে হলো। কখনো কখনো এই শীতল বাতাসে শরীরে কাঁটা দেয়। বাক্য সব কিছু ভুলে কেবল এই সময়টাকেই উপভোগ করতে ইচ্ছে হয়। আবার কখনো সেই বাতাস একদমই থেমে যায়। রোদের মাঝে একটুখানি বাতাসের প্রয়োজন হলেও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মরিনের জীবনটা বোধহয় এখন সেই দ্বিতীয় পর্যায়ে আছে। জীবনের গতিও একদমই থেমে গেছে। তবে সে মনে প্রাণে বিশ্বাস করে প্রকৃতির মতোই তার জীবনে আবারও শীতলতা আসবে। তার কাজ শুধু ধৈর্য ধরা আর জীবনটাকে সচল রাখার চেষ্টা করা। ইতিমধ্যেই মারুফা নামাজ শেষ করে হিজাব পরা অবস্থাতেই ঘরে এলেন। তার উপস্থিতি টের পেয়ে চোখ খুলো মরিন। শেষবারের মতো লম্বা নিঃশ্বাস নিয়ে ঘুরে দাঁড়ালো সে। বিছানার উপরে রাখা সুতির গোলাপি রঙের ওড়নাটা হাতে নিল। সুন্দর করে মাথায় ওড়নাটা টেনে নিজেকে আবৃত করে নিল। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে মারুফার সামনে এসে পড়ল। আমায় ডাকতে পারতে মা, বলে এসেছিলাম বিকেলে যাব কথা বলতে। কাকে বলে এসেছিস? বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে বোধ হয়। থাক, দেরি যখন হয়েই গেছে তখন আর বেশি দেরি না করি। আমি গিয়ে বাড়িওয়ালা আঙ্কেলের সাথে কথা বলে আসি, কেমন? মারুফা চোখ ছোট করে বলেন। ওনার আবার ছেলেও আছে নাকি? কয়েক সেকেন্ড মায়ের মুখের দিকে তাকিয়ে রইল মরিন। সামান্য ঘাড় বাঁকিয়ে তাচ্ছিলের সুরে মৃদু হেসে মারুফার এক কাঁধে হাত রেখে বলল, খামোখা চিন্তা করো না মা, তোমার মেয়ে এত অপরূপা সুন্দরী নয় যে কেউ নজর দিয়ে দেবে। মরিনের এই কথাটা খুব একটা পছন্দ হলো না মারুফার। তিনি প্রতিবাদী রূপে বলেন, আমার মেয়ে আমার চোখে সবার থেকে সুন্দর। বুঝেছি, এখন যাই আমি, বেশিক্ষণ লাগবে না। ভাড়ার ব্যাপারে কথা বলেই চলে আসছি। মারুফা ছোট্ট করে বলল, যা বলে মাথা নাড়লেন। মরিন ওড়নাটা আরও একবার ঠিক করে বাসা থেকে বের হলো। গন্তব্য হলো বাড়িওয়ালার বাসা। কয়েক সেকেন্ডের মধ্যেই দোতলায় চলে এলো মরিন। বাড়িওয়ালা দরজার সামনে এসে পূর্বে নাই কলিং বেল চাপ দিল। এবার দরজা খুলো অন্য কেউ। তাকে মরিন আগেও দেখেছে। বাসার কাজের লোক হবে হয়তো। পোশাক দেখে তো তাই মনে হয়। মরিন তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল আছেন? মহিলা কিছুটা পাশে সরে গিয়ে হাসি মুখে বলেন, সে তো ভিতরে আসে। মরিন স্মিত হেসে ভেতরে প্রবেশ করতে সোফায় বসে থাকতে দেখে আফজাল সাহেবকে। মনোযোগ দিয়ে কিছু কাগজে চোখ বোলাচ্ছেন তিনি। মরিনকে দেখে তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে তার সালামের উত্তর দিয়ে বলে, দুপুরেও নাকি এসেছিলে, কোনো দরকার? হাতের ইশারায় মরিনকে সোফায় বসতে বলেন আফজাল। মরিন সোফায় বসে স্বাভাবিকভাবেই বলে, আঙ্কেল কিছু মনে করবেন না, বাসা ভাড়া নেওয়ার সময় তো কথা ছিল 1 মাসের অ্যাডভান্স দিতে হবে, তাহলে এখন আবার 2 মাসের কথা উঠছে কেন? সবাই 2 মাসের অ্যাডভান্স দিয়েই উঠে, তোমাদের হয়তো আগে জানানো হয়নি, এখন জানিয়ে দিলাম। আগে তো জানানো উচিত ছিল, তাই না? এত কথা বাড়ানোর ইচ্ছে বাবা আমার নেই। সবাই যেহেতু 2 মাসের ভাড়া অ্যাডভান্স করে, তাই তোমাদেরও তাই করতে হবে। বেশি সমস্যা থাকলে কদিন পরে দিও, তবে দিতে হবেই। আফজাল সাহেবের কথা ধরনে বোঝা গেল তিনি বেশ বিরক্ত। মরিন তাই আর কথা বাড়ানোর ইচ্ছে পোষণ করলেন না। বসা থেকে উঠে বলে, উঠে যখন পড়েছি তখন নিয়ম থাকলে তো দিতেই হবে, তবে এরপর থেকে সবাইকে আগে থেকে জানিয়ে রাখার চেষ্টা করবেন আঙ্কেল। আসছি। আফজাল সাহেব মরিনের কথা তেমন গ্রাহ্যই করলেন না, তাই প্রতি উত্তরে কিছু না বলে চুপ করে রইলেন। মরিন বাসা থেকে বেরিয়ে যাবে এই মুহূর্তে তার দ্বিতীয়বার সাক্ষাৎ হয় আরাফ অর্থাৎ আফজাল সাহেবের ছেলের সঙ্গে। আরাফ মরিনকে দেখেই তার হাতে থাকা ফোনের থেকে চোখ সরিয়ে বলে, তুমি তো দুপুরে এসেছিলে তাই না? হয়েছে আব্বুর সাথে কথা বলা? মরিন শুধুমাত্র বলেই দরজা খুলে বেরিয়ে গেল। আরাফ আফজালের সামনে সোফায় বসে বলে, নতুন ভাড়াটিয়া নাকি আব্বু? হ্যাঁ, ওই 3 তলায় নতুন উঠেছে, 1 সপ্তাহ হলো।
বিরক্ত হয়ে বলেন আফজাল। আরাফ দরজার দিকে একবার তাকিয়ে বলে, তা কে নিয়ে কথা বলতে এসেছিলে? 1 মাসের অ্যাডভান্স দিয়ে উঠেছিল, এখন আরেক মাসের কথা বলাই নাকি ভুল হয়েছে আমার। একটু থেমে আফজাল আবার নিজে থেকেই বলেন, বাপ মরা মেয়ে তো, পারিবারিক অবস্থাও তেমন ভালো না। আমিও তো একটু ছাড় দিলাম, কয়েকদিন পরে দিতে বললাম। এর চেয়ে বেশি ছাড় বাবা আমি দিতে পারবো না। উত্তরে কিছু বলল না আরাফ। এক নজর আফজালের দিকে তাকিয়ে ফোন স্কুল করতে করতে নিচে চলে গেল সে। আফজালও পূর্বে নেই নিজের কাজে মনোনিবেশ করলেন। বাসে এসে আরও কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মরিন রাতুলের বলা কাজটা করার সিদ্ধান্ত নিয়ে ফেল। অন্তত বেশ কয়েকটা টিউশন জোগাড় করার আগ পর্যন্ত জমানো টাকা দিয়ে আর কতদিনই বা চালানো যাবে। কিছু তো একটা করতেই হবে। মারুফা কয়েকবার সেলাইয়ের কাজ করতে চেয়েছিলেন, তবে মরিন তাতে বাধা দিয়েছে। কোমরে ব্যথা নিয়ে তাকে এই সেলাইয়ের কাজ করতে দিবে না মরিন। ফোন থেকে রাতুলের নাম্বার বের করে কল দেয় মরিন। দুবার রিং হওয়ার পর কলটা রিসিভ হয়। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মরিন। ও আচ্ছা, বলো মরিন। আপনি যে কাজের কথা বলেছিলেন আমি তাতে রাজি আছি ভাইয়া। কখন কোথায় থাকতে হবে বলে দিন। বাহ, এ তো বেশ ভালো কথা। এমনিতে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ার পরেও ঝামেলায় ছিলাম, তুমি থাকলে আর প্রবলেম হবে না। কালকে শুটিং আছে, খুব একটা দূরে নয়। আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আসতে পারবে না? হ্যাঁ পারবো ভাইয়া। ঠিক আছে, তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিকানা পাঠিয়ে দিব। জি ভাইয়া, আল্লাহ হাফেজ। কলটা কেটে রাতুলের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় মরিন। এরপর বিছানায় বসে অপেক্ষা করে তার রিপ্লাইয়ের জন্য। শুটিংয়ের জায়গায় থাকা স্ক্রিপ্ট এগিয়ে দেওয়া, কারোর কিছু দরকার হলে তা এনে দেওয়া, এসব কাজই হবে হয়তো। এতে তেমন কোনো অসুবিধা নেই মরিনের, তবে অনেক মানুষের মাঝে থাকতে হবে, এটাই সামান্য সমস্যা। সকাল সকাল শুটিং স্পটে এসে হাজির হয়েছে তুর্য, রাতুল সহ আরও অনেকেই। তবে নায়িকা এখনও আসেনি। কাঙ্ক্ষিত নায়িকাও 2 মিনিটের মাথায় খোলা মাঠের সামনে এসে গাড়ি থেকে নামলো। সেটা আর কেউ নয়, তনি। তুর্য এখানে এসে জানতে পেরেছে সেটা, যদিও এর আগে তারা একসঙ্গে নাটক করেছে। এটা নতুন কিছুই নয়। বিশাল একটা মাঠ, এখানে শুটিং হবে আজকে। তনি যেখানে এসে গাড়ি থেকে নেমেছি তার একটু পাশেই তুর্য বসেছিল। তনি ওর সামনে আসতেই বলে ওঠে, তুই আবার এত লেট লতিফ হলি কবে থেকে? ভাই আমি ভোরবেলা একটা শুটে গিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এইখানে এসেছি, এখনো কিছুই খাওয়া হয়নি। তুর্য উঠে দাঁড়িয়ে ফোনটা প্যান্টের পকেটে রেখে চুলে হাত বুলিয়ে বলে, তাহলে এই কাজটা না করলেই পারতি, এত প্রেশার নেওয়ার কি দরকার? তনি হাত দিয়ে ঘাড়ে স্লাইড করে বলে, স্কিপ ভালো লেগেছিল তাই। তুর্য বাঁকা হেসে তন্নির কানের দিকে এগিয়ে বলে, স্ক্রিপ্ট ভালো লেগেছে নাকি স্ক্রিপ্ট রাইটার? আলতু ফালতু কথা বলবি না দুর্য। নজর লুকানোর চেষ্টা করে কথাটা বলে তনি। তুর্য তা দেখে হো হো করে হাসতে শুরু করে। কদিন মেয়েটাকে ভালোই পছাতে পারবে ও। এরই মাঝে এখানে উপস্থিত হয় রাতুল। তন্নির দিকে ঘড়ি দেখিয়ে বলে, এত দেরি করলে চলে তন্নি? সরি ভাইয়া, আসলে একটু কাজ ছিল তো, আর ঈশিতা আমাকে রাত্রে মনে করিয়ে দেয়নি আজ শ্যুট আছে, তাহলে আগে শ্যুটটা বাদ দিয়ে দিতাম। আমার তো সকালে উঠে মনে পড়লো। ঈশিতা আসছে না? 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর, পায়ের যা অবস্থা হয়েছে 6 মাস আগে দাঁড়াতে পারবে না। আহারে বেচারে, মন খারাপ লাগছে ওর জন্য। তবে আজ থেকে নতুন একটা মেয়ে আসবে আমার পরিচিত। নতুন মেয়ে? কই আলাপ করিয়ে দেবেন না? ফোনের দিকে দৃষ্টি স্থাপন করি কথাটা বলল তুর্য। তনিও তার সঙ্গে সম্মতি জানালো। রাতুল মৃদু হেসে বলে, হ্যাঁ, আগে ওদিকটা চলো, ড্রেস চেঞ্জ করে জলদি মেকআপ ঠিকঠাক করে নাও। এখানকার শ্যুট শেষ করে বাড়ির ভিতরে শুটিংয়ে যেতে হবে। 5 দিনের মধ্যে শ্যুট শেষ হওয়া চাই। তনি আর তুর্য সম্মতি জানিয়ে সামনের দিকে এগোতে লাগলো। তুর্য নজর তখনও ফোনের দিকে। ঠিক তখনই সামনে থেকে একটা মেয়েকে আসতে দেখলো। হাতে কিছু স্ক্রিপ্ট নিয়ে রাতুলের দিকেই এগোচ্ছিল সে। তুর্য প্রথমবার খেয়াল না করলেও দ্বিতীয়বার ভালো করে তাকাই মেয়েটার দিকে। মরিন রাতুলের কথা অনুযায়ী যার যে স্ক্রিপ্ট রয়েছে সেগুলো গুছিয়ে আবার তার কাছে নিয়ে আসছিল। সামনে তুর্যকে দেখে সে নিজে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে। তুর্য ভুরুযুগল ঈশ্বর কুচকালো, বলতে নাই, তুমি ঠিকঠাক করে রেখেছো তো মরিন?
মরিনের সামনে এসে তার হাত থেকে স্ক্রিপ্টগুলো নিয়ে দেখতে দেখতে বলে রাতুল। মরিন তুর্য থেকে চোখ সরিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তনি মরিনকে একবার দেখে রাতুলের উদ্দেশ্যে প্রশ্ন করে, ওকে ভাইয়া। রাতুল স্ক্রিপ্টগুলো থেকে চোখ সরিয়ে মৃদু হেসে বলে, আলাপ করে দেই, ও হচ্ছে মরিন। ওর কথা বলছিলাম তোমাদের। ঈশিতার জায়গায় এখন মরিনই থাকবে। তুর্য আর মরিন দুজনেই রাতুলের থেকে চোখ সরিয়ে অবাক হয়ে তাকায় একে অপরের দিকে। পরে মনে পড়ে যায় কয়েকদিন আগের ঘটনা। ভোরবেলায় বাড়ির পাশের রাস্তায় জগিং করতে বেরিয়েছে তুর্য। শরীরে তার কালো রঙের হাতা কাটা গেঞ্জি, সঙ্গে কালো রঙের 3/4 প্যান্ট, এক হাতে তার পানির বোতল। এত সকালে বয়স্ক মানুষ ছাড়া রাস্তায় তেমন কাউকে দেখা যায় না। আর সেই বয়স্ক লোকেদের তুর্যকে চেনার কথা নয়। ইয়াং জেনারেশনে 2-1 থাকলে তারা তুর্যকে চিনে ফেলে। তবে 2-1টা সেলফি তুলতে খুব একটা ঝামেলা হয় না তুর্যর, বরং নিজের এই জনপ্রিয়তা নিয়ে অহংকার হয় তার। অনেকটা সময় শেষে একটা মাঠের পাশে বেঞ্চে এসে বসে পড়ে তুর্য। হাতে থাকা পানির বোতলটা খুলে মাথার সামান্য ঝুঁকি অনেকটা পানি ঢেলে দেয় মাথার সামনের অংশে এবং মুখে। বোতলটা আটকে অন্য হাতের সাহায্যে পানিটুকু ঝেড়ে নিয়ে উঠে দাঁড়ায় সে। তবে কয়েক কদম পা ফেরতেই পিছন থেকে একজন মেয়েলি কণ্ঠে ডাক দেয় তাকে। তুর্য শিওর ছিল হয়তো তারই কোনো ফ্যান দেখতে এসেছে তাকে। থেমে যায় তুর্য। মরিন দ্রুত পা বাড়িয়ে তুর্যর সামনে এসে বলে, এক্সকিউজ মি। কথাটা বলে নিজের ফোনটা সামনে ধরে একটা ড্রেস দেখাতে চাই সে। তুর্য ভেবেছিল মরিন হয়তো সেলফি তোলার জন্য ফোনটা সামনে আছে, তাই সে মুচকি এসে খানিকটা ছবি তোলার ভঙ্গিতে দাঁড়ায়। তা দেখে মরিন ভুরু কুচকে বলে, আপনি এমন করছেন কেন? অবাক হয় তুর্য, মুখভঙ্গি স্বাভাবিক করে নেয় সে। মরিন সেদিকে খেয়াল না করে ফোনে একটা অ্যাড্রেস দেখিয়ে বলে, এই জায়গাটা এখান থেকে কত দূর একটু বলতে পারবেন প্লিজ? আসলে আমি গুগল ম্যাপে ঢুকতে পারছিলাম না। বোকা বনে গেল তুর্য। কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল সে। মরিন আবারও বলল, আপনি না জানলে সমস্যা নেই, অন্য কাউকে জিজ্ঞেস করে নিচ্ছি। তুর্য একবার মরিনকে ভালো করে পরখ করে নেয়। শ্যামবর্ণের মেয়েটার পরনে সাদা রঙের গোল জামা, সঙ্গে 7 রঙের একটি ওড়না, কপালে কালো রঙের একটি ছোট্ট টিপ। অসন্তোষ হলো তুর্য। গম্ভীর গলায় উত্তর দিল, এখান থেকে সোজা গিয়ে বাম দিকে হেঁটে গেলে 5 মিনিট লাগবে। মরিন মৃদু হেসে ধন্যবাদ জানায় তুর্যকে। এরপর তার বলা রাস্তা দিকে চলে যায়। আরে মরিন, ওরা হলো তুর্য আর তন্নি, এই নাটকে হিরো অ্যান্ড হিরোইন। তুর্য তন্নি, তোমাদের কিছু দরকার হলে মৌনিককে জানাবে, ঠিক আছে? মরিন এবার বুঝতে পারে সেদিন তুর্যের অমন অদ্ভুত আচরণের কারণ। তবে ও কিছু না বলে চুপ করে থাকে। আরও অনেকেই তারা দিলে তুর্য, তন্নি, রাতুল সহ সবাই পা বাড়ে শুটিং স্পটের দিকে। মরিন সব স্ক্রিপ্টগুলো হাতে নিয়ে কার কোনটা সেটা ঠিক করছে। সামনে মেকআপ আর্টিস্ট তন্নির মেকআপ ঠিক করছে, আরেকজন তুর্য চুলগুলো সেট করছে। তুর্য ফোন হাতে নিয়ে স্ক্রল করে চলেছে। তিনি স্ক্রিপ্টটা নিয়ে মরিন তিন্নির কাছে এসে বলে, ম্যাম, আপনার স্ক্রিপ্ট এটা। তিনি সামান্য হেসে স্ক্রিপ্টটা হাতে নিয়ে বলে, আমাকে কেউ ম্যাম বলে ডাকে না, বুঝলে? আপু বলেই দেখো, তাতেই হবে। আর তোমাকে মৌরি ডাকবো কেমন? স্মিত হেসে সায় দিল মরিন। তিনি তুর্যর দিকে তাকে আবার বলে, ওকে, যা খুশি দেখো, ওটা তোমার ইচ্ছে। মরিন এবার পরের স্ক্রিপ্টটা নিয়ে তুর্যর সামনে গিয়ে বলল, এটা আপনার। এক নজর মরিনের দিকে তাকিয়ে স্ক্রিপ্টটা হাতে নিল তুর্য। নিজের ফোনটা সামনে রেখে স্ক্রিপ্টটা উল্টে পাল্টে দেখে নিজেই বলল, রাতুল ভাই যে কাদের নিয়ে আসে কে জানে, এই সেক্টর সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই। মরিন স্পষ্টভাষী মানুষ, তাই ইতস্তত বোধ না করে সরাসরি বলল, ইনডাইরেক্টলি কি আমার কথা বোঝালেন? স্ক্রিপ্টের দিকে চোখ রেখে তুর্য বলল, এমন ভাবার কারণ? মরিন মৃদু হেসে বলে, মানুষের কথার ধরন দেখে বোঝা যায় এগুলো। কিন্তু আপনি ভুল কিছু বলেননি। এই সেক্টর সম্পর্কে আমার আসলেই তেমন কোনো ধারণা নেই। খুব একটা নাটকও দেখা হয় না, তাই অ্যাক্টরদেরও তেমন চিনি না। আর চোখে মরিনের দিকে তাকালো তুর্য। মরিন কিছুটা থেমে নিজে থেকেই বলল, তবে আমি যেহেতু এখানে অভিনয় করতে আসিনি, তাই এসব বিষয় খুব একটা ম্যান্ডেটরি বলে
তো আমার মনে হয় না। শুটিং শুরু করার জন্য ডাক পড়ল সবার। মরিনও সেদিকেই চলে গেল। ফলে তার কথার বিপরীতে আর কিছুই বলার সুযোগ পেল না তুর্য। অবশ্য এ নিয়ে খুব একটা মাথা ঘামালো না তুর্য। আরও অনেক কাজ আছে তার। এসব ক্ষুদ্র ব্যক্তিবর্গ নিয়ে চিন্তা করার ইচ্ছে তুর্যর নেই। সে নিজে যেই মাপের মানুষ, তার চিন্তা ভাবনাও হবে সমান মাপের মানুষদের নিয়ে। এটাই তুর্যের ধারণা। শুটিংয়ের স্থানে খুব একটা কঠিন কাজ করতে হয়নি মরিনকে। প্রথম দিন বলে বাকিরা ওকে সাহায্য করেছে কাগজগুলো বুঝে নিতে। সবাইকে বেশ ভালোই মনে হয়েছে মরিনের। বিশেষ করে তনি তো ভীষণ মিশুক। রাতুলও খুব হাসি খুশি মানুষ। সেখানে কেবল একজনকেই ব্যতিক্রম মনে হলো। ভিতরটা যে তার অহংকারে ভরপুর, এটা বুঝতে খুব বেশি সময় লাগেনি মরিনের। আর অহংকারী ব্যক্তিরা আর যাই হোক মানুষ হিসেবে ভালো হতে পারে না, এই বিষয়েও অনেকটা নিশ্চিত মরিন। বিকেলের দিকে শুটিং সেট থেকে বাড়ি ফিরে আসে মরিন। আসরের নামাজের পরে কিছুটা বিশ্রাম নেই সে। এরপর মাগরিবের নামাজ পড়ে চারতলায় চলে আসে নিহা নামের মেয়েটিকে পড়ানোর জন্য। কথা ছিল নিহাই এসে পড়ে যাবে, তবে তার মা পরবর্তীতে এসে বলেছেন মরিনকে যেতে। নিহার বাবা একটু শহরের বাইরে গেছেন, আর তার নাকি একা বাসে থাকতে ভয় করে। মরিনও আপত্তি করেনি, সহমত। সময় মতো চলে যায় নিহাকে পড়ানোর জন্য। নিহাও খুব মিষ্টি মেয়ে, তার মাও ভীষণ আন্তরিক। প্রথম দিন গল্প করে কাটিয়ে দিল তারা। আগামী দিন থেকে পড়াশোনা শুরু করবে। আধা ঘন্টা গল্প করে নিহাদের বাসা থেকে বের হলো মরিন। নিচে নামতে যাবে, তখনই মনে হলো এই বাড়িতে ওঠার পর ছাদে যাওয়া হয়নি। বিল্ডিংটা 4 তলা 5 তলার ছাদ, তাই নিচে না গিয়ে ছাদটা দেখে আসার জন্য উপরে যায় মরিন। তালা দেওয়া থাকলে আবার ফিরে আসবে না হয়। ভাগ্য ভালো ছিল মরিনের। উপরে উঠে দেখলো ছাদের দরজা আটকানো, তবে তালা দেওয়া নেই। তার মানে ছাদ সবসময় খোলাই থাকে। দরজা খুলে ছাদে চলে আসে মরিন। বিল্ডিংটা খুব একটা বড় না হয়, ছাদটাও মাঝারি আকৃতির। বড় নয় আবার ছোট বলা চলে না। পা বাড়িয়ে কার্নিশের কাছে চলে আসে মরিন। কলিং বেল, রেলিং দেওয়া, তবে খুব নিচু। বাচ্চাদের নিয়ে এই ছাদে আসাটা বিপজ্জনক হবে। আশেপাশে আরো অনেকগুলো বিল্ডিং, বেশিরভাগ পুরনো, তবে কয়েকটা নতুন বিল্ডিং রয়েছে। একপাশে অনেক গাছপালা, নিচে কয়েকটা টিন সেটের ঘর দেখা যাচ্ছে। বাইরে রান্নাঘরে আলো জ্বলছে, কোনো মহিলা রান্না করছে বোধহয়। তবে ছাদে এসে তিল পরিমাণ বাতাস অনুভব করলো না মরিন। গাছপালার একটা পাতাও যেন নড়ছে না। পাশের বিল্ডিংয়ের 5 তলার রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। এছাড়া সবটাই নির্জন। শহরে তো মানুষ এত আগে ঘুমিয়ে যায় না, তাহলে আজ এত নীরব কেন সব কিছু? আশ্চর্য। এই ছাদে ভালো লাগার মতো কিছুই খুঁজে পেল না মরিন, তবে খারাপও লাগছে না। এমন অন্ধকারে নিশ্চুপ হয়ে একা একা দাঁড়িয়ে থাকাটা খুব একটা মন্দ নয়। টিনের দরজাটা খোলার আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকালো মরিন। আরফ হাতে সিগারেট নিয়ে ফোনের দিকে দৃষ্টি রেখে ছাদে প্রবেশ করছে। অন্য কোনো মেয়ে হলে হয়তো ছাদ থেকে চলে যেত, তবে মরিন ভিন্ন। সে আরফের থেকে দৃষ্টি সরিয়ে আবারও আগে নেই দাঁড়িয়ে রইল। আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে ছাদে। অন্য কাউকে দেখে নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করার মানসিকতা অনেক আগেই বিসর্জন দিয়েছে সে। অন্যদিকে ছাদে এসে মরিনকে দেখতে পেয়ে মনে মনে বেশ খুশি হলো আরব। মেঘ না চাইতেই জল পাওয়া যাকে বলে। হাতে থাকা অর্ধেক সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নিভিয়ে ফেলল আগুনটা। ফোনটা প্যান্টের পকেটে রেখে মরিনের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পাশে এসে দাঁড়ালো আরাফ। মরিন এখনও ভাবলেশীন, নিজের মতো তাকিয়ে আছে সামনের দিকে। কিছু সময় পর আরাফ নিজে থেকেই বলল, হাই, আমি আরাফ। এক নজর আরাফের দিকে তাকিয়ে ছোট্ট করে হুম বলে আবারও সামনের দিকে দৃষ্টিপাত করলো মরিন। ভালোই হলো এখানে দেখা হয়ে গেল তোমার সঙ্গে। ভালো হওয়ার কি আছে? কারণ তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আরবের দিকে ঘুরে দাঁড়ায় মরিন, শান্ত কণ্ঠে বলে, আমাদের বাসায় কোনো মালামাল টানা হেঁচড়া করা হয় না। কোনো বাচ্চাও নেই যে শব্দ করবে, তাই অভিযোগ করার তো কোনো কারণ দেখছি না। আরাফ হেসে বলে, অভিযোগ কেন করতে যাব? অন্য কোথাও তো থাকতে পারে।
বাড়িওয়ালাদের অভিযোগ ব্যতীত অন্য কিছু তো বলতে দেখিনি কখনো। আবারও আগের অবস্থানে চলে গেল মরিন। আরব বুকে হাত গুজে তার দিকে তাকিয়ে বলে, খোঁজ নিয়ে জানলাম তোমার বাবা নেই, আর্থিক অবস্থাও নাকি খুব একটা ভালো যাচ্ছে না। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। কেমন হেল্প? এই যেমন ধরো, তোমাদের বাসা ভাড়া কমিয়ে দিতে পারি, 1 মাসের অ্যাডভান্স ভাড়াটা বাদ দিয়ে দিতে পারি, আর চাইলে আর্থিকভাবেও সাহায্য করতে পারি। আর তার বদলে ইউ ওয়ান্ট টু গো টু বেড উইথ মি, রাইট? আরবের কথা সম্পূর্ণ না হতেই তার দিকে তাকিয়ে কথাটা বলে মরিন। আরব সামান্য হেসে বলে, আগেই বুঝে গেলে, বেশ সোজাসুজি কথা বলো দেখছি। মৃদু হাসে মরিন। আরবের দিকে ঘুরে মৃদু হেসে বলে, আমার জানা মতে চোরেরা ঘুরিয়ে পেঁচে কথা বলে, আর আমি কোনো চোর নই, তাই সোজাসুজি বললাম। বুঝে গেছো যখন, তখন রাজি হয়ে যাও, লাভ তো তোমারই। বলা শেষ আপনার? আরব কপাল কুঁচকে নিল। মরিন বুকে হাত গুজে বলল, আপনার মা না আপনাকে নিয়ে অনেক গর্ব করে? এই তো 2 দিন আগে এসে আম্মুর সঙ্গে আপনার কত প্রশংসা করছিল। তার একদম হীরের টুকরো ছেলে। আপনার এই রূপটা জানে তো সে? কি বলতে চাইছো তুমি? এই রূপটা আপনার বাবা মাকে জানানো উচিত নয় কি? আরব বাঁকা হেসে বলে, কে তুমি? তোমার কথা বিশ্বাস করতে যাবো কেন তারা? ঠিকই বলেছেন, মুখের কথা একদমই বিশ্বাস করা উচিত নয়। কথাটা বলে নিজের হাতে থাকা ফোনটার সামনে এনে রেকর্ডিং অফ করলো মরিন। আরব অবাক হয়ে হাঁ করে তাকালো ফোনটার দিকে। আরবকে পাশে এসে দাঁড়াতেই দেখেই মরিন আন্দাজ করতে পেরেছিল এমন কিছু, তাই আগে থেকেই ফোনের রেকর্ডিং অন করে রেখেছিল। এটা শুনলে তো বিশ্বাস করতে বাধ্য। শুকনো ঢোক গিল আরব। মেয়েটাকে যতটা শান্তশিষ্ট ভেবেছিল তার ঠিক উল্টোটা মনে হচ্ছে এখন। ফোনটা হাতের মুঠোয় আবদ্ধ করে মুখভঙ্গি গম্ভীর করে নিল মরিন। নিজে থেকে আরাফের দিকে 2 কদম এগিয়ে গিয়ে বলল, বাবা মায়ের চোখে সন্তানকে ছোট করতে খুব খারাপ লাগবে আমার। তবে দ্বিতীয়বার এই ধরনের প্রস্তাব আমার কানে এলে ওই খারাপ লাগাটা ভুলে যাব আমি। আর কিছু বলার সুযোগ পেল না আরাফ। তার আগেই মরিন নেমে গেল ছাদ থেকে। আরাফ এখনো আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে আছে। মরিন এতটা চালাক তাকে দেখে তো বোঝা যায় না। কলিং বেলের শব্দ পেতে জলদি এসে দরজা খুললেন মারুফা। মরিন ভিতরে এসে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মারুফার দিকে। এরপর নজর গেল পাশে ছোট্ট খাটটার দিকে, যেখানে বাবার ছবিটা পড়ে থাকতে দেখি দীর্ঘশ্বাস ছাড়ল মরিন। মারুফা মেয়ের থেকে নজর আড়াল করার চেষ্টা করছেন, তবে তা সম্ভব হচ্ছে না। এগিয়ে এসে মাকে নিয়ে খাটে বসল মরিন। বিছানায় থাকা ফটো ফ্রেমটা হাতে নিয়ে নিজের অন্যার সাহায্যে মুছে নিল সেটা। এরপর মায়ের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, তুমি আবার কান্নাকাটি করছিলে তো? কেন এত কাঁদো বলো তো? বেশি কষ্ট হলে তো আমার সাথে কথা বলতে পারো মা। আঁচলে চোখ মুছে মারুফা বলেন, তোর কষ্ট হয় না বুঝি? কি করে এত শান্ত থাকিস বলতো? আমি আমার ভাগ্যকে মেনে নিতে পেরেছি মা, তাই হয়তো কষ্টগুলো একটু হলেও কমে যায়। কিন্তু তুমি তো এখনো মানতে পারছো না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন মারুফা। অসহায় সুরে বলেন, আমার যে তোর জন্য বেশি কষ্ট হয় মৌ। আমার ভাগ্যে যা ছিল তা না হয় মেনে নিলাম, কিন্তু তুই কি করে মেনে নিচ্ছিস মা? তোর ভাগ্যটা তো এমন না হলেও পারতো। বিপরীতে আর কিছু বলল না মরিন। মারুফা আবারও নিজের চোখ মুছলেন। তোর ওই মনোবলে একদিন তোকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে মৌ। মিলিয়ে নিস আমার কথা। তোর সঙ্গে জীবন এমন একজন। মারুফাকে তার কথা সম্পূর্ণ করার সুযোগ দিল না মরিন। নিচের দিকে দৃষ্টি রেখেই পড়ল, চাই না তো, বিশ্বাস করো, কাউকে চাই না আমার। আমি কেবলমাত্র আমাকে চাই। নিজের মাঝে আমি নিজেকেই খুঁজে পেতে চাই, অন্য কাউকে নয়। নিজের মতো বাঁচতে চাই, সঙ্গে চাই এক ফালি সুখ। গাম্ভীর্যতা থেকে বেরিয়ে আসার জন্য কিছুটা থামল মরিন। মারুফা 2 গালে হাত রেখে মুচকি হেসে বলল, সঙ্গে তুমি তো আছোই। দেখো, আমরা তো এখনো ভালোই আছি। কত মানুষের তো করুণ অবস্থা, আমরা তো দিব্যি আছি সেখানে। তবে সেটা কোনো বিষয় নয়। মারুফা বুঝতে পারল মরিন নিজেকে এবং তাকে উভয়কে শান্ত করার চেষ্টা করছে। সেই চেষ্টা বিফলে যেতে দিলেন না মারুফা। নিজেও মৃদু হেসে মাথা নাড়লেন। মরিন এবার মারুফাকে জড়িয়ে ধরে বলল, টাকা দিয়ে সুখ কেনা যায় না মা। তোমার মেয়ে তোমায় কখনো আফসোস করতে দেবে না।
কাউকে লাগবে না আমাদের। আমরা মা মেয়ে মিলেই সুখে থাকবো, ভীষণ সুখে থাকবো। শুটিংয়ের তৃতীয় দিন। আজকে শুটিংটা হবে রাস্তার মাঝে। শেষ দিনে শুটিংটার আগে করে রাখা হচ্ছে। শুটিং স্পটের চারিপাশে অনেক মানুষ এসে দাঁড়িয়েছে, তবে কারো শুটিংয়ের মাঝে আসার অনুমতি নেই। আজকের সিনটা শুধু তনি আর তুর্যকে নিয়ে, তাই সহ অভিনেতা অভিনেত্রী তেমন একটা নেই। তিনি ড্রেসের রং সম্পূর্ণ সাদা, সঙ্গে তাকে হালকা মেকআপ করানো হয়েছে। আর তুর্যের পরনে সাদা রঙের শার্ট, যার হাতা কুনি অবধি কটানো, চুলগুলো ঈষৎ এলোমেলো আর গাল ভর্তি দাড়ি। মূলত এই লুকটার কারণে শেষের পার্টগুলো আগে শ্যুট করা হচ্ছে। মরিন ঠিক সময় এসেই নিজের কাজগুলো করে দিচ্ছে, তবে প্রয়োজন ব্যতীত সে কারোর সাথে খুব একটা কথা বলছে না। তিন্নির সঙ্গে দু একবার যা একটু হেসে কথা বলেছিল, বাকিদের সঙ্গে কাজ ব্যতীত আর কিছুই বলেনি। রাতুলও শুটিংয়ের যাবতীয় কাজে ব্যস্ত। তুর্য এবং তনি দুজনকে নিজেদের মুখোমুখি করে দাঁড় করানো হলো। 4 বছর পর তাদের দেখা হচ্ছে, এমন একটা সিন তৈরি করা হয়েছে। মরিন তাদের পাশেই মাইক্রোফোন সেট করে দাঁড়িয়ে আছে। রাতুল অন্য পাশে হাতে স্ক্রিপ্টটা নিয়ে দেখছে আর কিছু নির্দেশাবলী দিচ্ছে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর ডিরেক্টর অ্যাকশন বলল। তন্নি নিচ থেকে চোখ উঠিয়ে তুর্যর দিকে তাকিয়ে বলে, যাকে চেয়েছিলে তার সঙ্গে ভালো আছো নিশ্চয়ই? তুর্যর বুকে হাত গুজে তন্নির চোখে চোখ রেখে বলে, যদি বলি আমি ভালো নেই তাহলে ফিরে আসবে আমার কাছে? কাট কাট। ডিরেক্টরের কথাই থেমে যায় তারা। ক্যামেরাও নামিয়ে ফেলা হয়। রাতুলও কপালে ভাঁজ এনে তুতনিতে আঙ্গুল ঘষে ডিরেক্টরের উদ্দেশ্যে বলে, ঠিকঠাক জমছে না তাই না ভাই? সম্মতি জানে ডিরেক্টর রুবেল। শুটিং কিছুক্ষণের জন্য অফ করে স্ক্রিপ্ট নিয়ে আরও কিছুটা ঘাটাঘাটি করতে থাকে রাতুল। কোন জায়গা থেকে চেঞ্জ আনা যায় সেটাই ভাবতে থাকে। কয়েক সেকেন্ড বাদেই মরিন মাইক্রোফোনের স্টিকটা পাশে চেয়ারে রেখে রাতুলের সামনে গিয়ে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে ভাইয়া, বলবো? রাতুল কিছু বলার আগে তুর্য একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, নিজেকে ডিরেক্টর মনে করছো নাকি? যে বিষয়ে জানো না সেই বিষয়ে শুধু শুধু নাক গলাতেও এসো না। মরিন শান্ত দৃষ্টিতেই তাকায় তুর্যর দিকে। যে বিষয় জানো না কথাটা বলতো, যে সেদিন তাকে না চিনতে পারার কথাটাকে বুঝিয়েছি তুর্য। এটা ভালোই ধারণা করতে পারছি মরিন। আহা তুর্য, এভাবে বলছে কেন? মরিন তুমি বলো তো কিভাবে করা যায় সিনটা? ভাইয়া শুধু শুধুই কিন্তু সময় নষ্ট করছেন। তুর্যের কথাই কর্ণপাত না করে মরিনের কাছে আবারও একই জিনিস জানতে চাইল রাতুল। মরিন এবার স্ক্রিপ্টটা হাতে নিয়ে তাকে কিছু লাইন বলল, যে সংলাপটা এভাবে হলে হয়তো আরও ভালো হতে পারে। রাতুলেরও পছন্দ হল তার বলা লাইনগুলো, তাই ডিরেক্টরের সাথে কথা বলে নতুনভাবে এই পার্টটুকু শ্যুট করার সিদ্ধান্ত নেয় তারা। এর মধ্যে তুর্য চরমভাবে বিরক্ত আর চোখে তাকাচ্ছে মরিনের দিকে, তবে মরিনের কোনো ভ্রুক্ষেপ নেই। এর আগে এই জায়গায় যত মেয়ে এসেছে তার প্রথম দিনই তুর্য সহ বাকি অভিনেতাদের ফোন নম্বর নেওয়া, ফেসবুকে অ্যাড হওয়ার জন্য ব্যাকুল হয়ে যেত। সেখানে মরিন প্রয়োজন ব্যতীত একটা শব্দ উচ্চারণ করছে না। বিষয়টা যেন আত্মসম্মানে গিয়ে লাগছে তুর্যর। মনে হচ্ছে মরিন তাকে ইগনোর করছে। মেয়েদের বর্তমান ক্রাশদের জন্য একজন ইলহাম আফসার তুর্যকে কিনা এই শ্যামবর্ণের সাধারণ মেয়েটা ইগনোর করছে। আর কিছু বুঝুক আর না বুঝুক, তুর্য এইটুকুই বেশ ভালোই বুঝতে পেরেছে মরিন বাকিদের মতো নয়, সে ভিন্ন, সবার থেকে ভিন্ন। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে মরিনের বলা সংলাপে আবারও শুটিং করা শুরু হলো। তন্নি তুর্যের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে। একা একা এখন ভালো আছো নিশ্চয়ই? তুর্য মাথা সামান্য বাঁকিয়ে তাচ্ছিলের সুরে বলে, একা কোথায়? হ্যাঁ, তোমার অভাব নিঃসঙ্গতা প্রতি মুহূর্তে আমার সঙ্গেই রয়েছে। কথাটা বলে হাততালি দেয় রুবেল। এবারে শুটটা সকলেরই পছন্দ হয়েছে। রাতুল মরিনের উদ্দেশ্যে হেসে বলে, দারুণ ডায়লগ দিয়েছো কিন্তু। সৌজন্যমূলক ভাবে সামান্য হাসি মরিন। বাকি শুটটুকু শেষ করা হয়। এরপর তুর্য এবার আরো বিরক্ত হয়। ডায়লগ ডেলিভারি করলো সে, অথচ স্ক্রিপ্টের জন্য বাহবা দেওয়া হচ্ছে মরিনকে। তার উপর মরিনের মুখে কোনো কথা নেই। এই মেয়েদের বরাবরই বাচাল হতে দেখেছে তুর্য, সেখানে এত গম্ভীর ভাব
তার পছন্দ হচ্ছে না। শুটিং শেষে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে, মরিনও তাই করছে। তুর্য হঠাৎ তার সামনে সে গম্ভীর মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে থাকে। মরিন তখন একটা চেয়ারে বসে সামনে চেয়ারে থাকা স্ক্রিপ্টগুলো গুছিয়ে নিচ্ছিল। তুর্যর দিকে মাথা উঁচু করে বলে, কিছু দরকার? ফোনটা কোথায় আমার? চেয়ার থেকে উঠে পাশের টেবিল থেকে তুর্যর ফোনটা এনে তার দিকে এগিয়ে দেয় মরিন। তুর্য এক নজর ফোনটার দিকে তাকিয়ে তা হাতে নেয়। মরিন আবারও পুনরায় চেয়ারে বসে নিজের কাজে মনোনিবেশ করে। আবার সেই গাম্ভীর্যতা বিরক্ত করে তুর্যকে। তার সঙ্গে এসে যুক্ত হয় নতুন বিরক্তি। ফোনটা ভাইব্রেশনে ছিল, তাই হাতে থাকা অবস্থায় ভাইব্রেট করতেই তুর্য ফোনটা সামনে এনে দেখে দিয়ার কল। জ্বালিয়ে মারছে মেয়েটা। ওর এই ন্যাকা কান্না এখন অসহ্য লাগছে তুর্যর কাছে। তবু কলটা রিসিভ করতেই হলো। সব কাজ শেষে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে হেলমেট পরছে রাতুল। এমন সময় তন্নি তার পাশে এসে দাঁড়িয়ে পড়ে। রাতুল তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে তন্নি? আমার গাড়িটা হুট করেই না খারাপ হয়ে গেছে, আপনি একটু বাড়িতে পৌঁছে দেবেন আমায়? তোদের সাথে যেতে পারো তো, ওরা তোমার বাসা তো একদিকেই। তন্নি কয়েক সেকেন্ড ভেবে বলে, তুর্য তো এখন বাড়িতে যাবে না, আর আমিও আমার বাড়িতে যাব না, মামার বাসায় যাব, আর সেটা আপনার বাসার একটু আগেই। তা না হয় বুঝলাম, কিন্তু তোমাকে আর আমাকে এখন একসাথে বাইকে যেতে দেখে নিলে মিডিয়া মানুষ কি করবে বুঝতে পারছো? তন্নি নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, সেটাই তো চাই। কিছু বললে? না তো। আর আপনি এত টেনশন করছেন কেন? হেলমেট পরলে আমাকে আর ওভাবে চেনা যাবে না। আর আপত্তি জানালো না রাতুল। আরেকটা হেলমেট তন্নির হাতে ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, উঠে বসো। ফোনটা রিসিভ করে একটু সাইডে চলে এলো তুর্য। দিয়া বরাবরের মতোই কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কেন আমার সাথে এমন কেন করছো তুর্য? আই এম রিয়েলি লাভ ইউ। অন্য কিছু বলার থাকলে বলো। আমি ভাবছি অ্যাক্টিং থেকে বেরিয়ে আসবো। ভালো তো। আর তোমাকে মডেলিং এই ভালো মানায়। একটা আইডিয়া দেই, ভালো দেখতে ছেলে খুঁজে বিয়ে করে নাও। অন্যরা তো তোমার মতো হবে না তুর্য। আই নো দ্যাট, বাট ইউ ডোন্ট ডিজার্ভ মি ডিয়ার। আমি যদি তোমায় ডিজার্ভ না করি তাহলে কে তোমায় ডিজার্ভ করে? আমায় যে ডিজার্ভ করবে তাকে শুধু সুন্দর হলে চলবে না, সৌন্দর্যের সাথে তাকে সব দিক থেকেই বেস্ট হতে হবে। আর এটা আমি আগেও বলেছি। তাহলে আমি কোন দিক থেকে বেস্ট নয়? তোমার পার্সোনালিটি তো ঠিক নেই দিয়া। রিজেক্ট করার পরও একটা ছেলের পিছনে পড়ে আছো। সেলফ রেসপেক্টের বিন্দুমাত্র তো তোমার মাঝে নেই। তুর্য, এই কথাটা বলতে পারলে আমায়? না বলার কিছুই নেই, অ্যান্ড আই থিঙ্ক তোমার আর কিছু বলার নেই। কলটা কেটে দেয় তুর্য। এত অপমান করছে, তারপরও দিয়া হ্যাংলার মতো পড়ে আছে ওর পিছনে। একটা মেয়ে এতটা নির্লজ্জ কি করে হতে পারে মাথায় আসে না তুর্যের। একটা রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে নির্ঝর এবং জ্যোতি। বেশি রাত হওয়ার খুব একটা মানুষও নেই। দু টেবিল পড়ে একটা ছেলে আর মেয়ে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যকার সম্পর্ক। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যে। নির্ঝর আর জ্যোতি এসেছে আরও 30 মিনিট আগে। অর্ডার করার মধ্যে কেবল দুটো ক্যাপাচিনো অর্ডার করেছে তারা, যা আরও 15 মিনিট আগেও চলে এসেছে। দুজনেরটাই শেষ হওয়ার পথে। তবে আশ্চর্যজনক বিষয়, দুজনের মধ্যে কারোর মুখে কোনো কথা নাই। দুজনেই নিজেদের ফোনের মধ্যে ডুবে আছে। জ্যোতি মাঝে মধ্যে দু একটা ছবি তুলছে আর নির্ঝর পুরোপুরি স্কুলিংয়ে ব্যস্ত। জ্যোতি নির্ঝরের চেয়ে 3 বছরের ছোট, তবে সেটা তাদের আচার আচরণে প্রকাশ পায়নি কখনো। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে তারা। চা বাগানের শহর সিলেটের প্রতিবেশী হিসাবেই তাদের সম্পর্ক এগিয়ে যায়, যা ধীরে ধীরে বেস্ট ফ্রেন্ডের নাম দিয়েছে। নির্ঝর ভার্সিটিতে উঠে ঢাকায় চলে আসে আর জ্যোতি স্কুলের গণ্ডি পেরিয়েই পাড়ি দেয় রাজধানীতে। হঠাৎ কিছু একটা হতেই ফোন থেকে চোখ সরিয়ে নির্ঝরের দিকে তাকালো জ্যোতি। চোখে একটা চিকন ফ্রেমের চশমা, সঙ্গে ঠোঁটের কোণে তার মুচকি হাসি বিদ্যমান। এভাবেই হেসে হেসে কার সঙ্গে কথা বলছে ঠিক বুঝতে পারল না জ্যোতি। কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থেকে খপ করে ফোনটা কেড়ে নিল নির্ঝর এর থেকে।
এমন আশঙ্কিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না নির্ঝর। তবে জ্যোতি তার ফোনটা একটু চেক করলো না, বরং নিজেই এবং নির্ঝরের দুজনের ফোনটাই একসাথে পাশে সরিয়ে রাখলো। নির্ঝর বুকে হাত গুজে বলে, এটা কি হলো? যা হলো সেটাই। এই তুমি কি এখানে ফোন ঘাঁটতে এসেছো নাকি? নির্ঝর টেবিলের পাশে এক হাতের কোনোই ঠেকে গালে হাত দিয়ে বলে, আচ্ছা তুই নিজে কি করেছিলি? জ্যোতি আমতা আমতা করে বলে, এটাও তোমার দোষ। তোমার বাতাস লাগছে বোধ হয় আমার।